আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এসএসসি পরীক্ষা 2025 অর্থাৎ তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এই অধ্যায়টি থেকে এমসিকিউ এর চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এমসিকিউ গুলো দেখার আগে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেখব। এই গুরুত্বপূর্ণ তথ্য দেখলে আমরা সব এমসিকিউ গুলোর অ্যান্সার করতে পারবো ইজিলি ভাবে। তোমরা যদি এই সাজেশনটি 100% ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা 100%ই কমন পাবা। প্রথম প্রশ্ন, প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। তাহলে প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? সোনা। কপার ও টিন, যে এসএন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে সংকর ধাতু তৈরি করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ ধাতুর ভিতরে কি কি ধাতু থাকে? কপার এবং টিন থাকে। ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যায় বা যাবে যাকে আর ভাঙা যাবে না। এর নাম দেন কে? তিনি অ্যাটম দেন। তো এই পরীক্ষা আসতে পারে যে অ্যাটম নাম দেন কে? ডেমোক্রিটাস। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। তাহলে কে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন? আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। অ্যাটনি ল্যাভয়েসিকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে কাকে আধুনিক রসায়নের জনক বলা হয়? অ্যাটনি ল্যাভয়েসিকে। কাঁচা আমে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন দেখো এখানে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলা। আম পাকলে অ্যাসিডের রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি হয়। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটি সৃষ্টি হয়। অ্যান্টাসিডে বিদ্যমান অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে পরীক্ষা আসতে পারে যে এই যে নিচের কোনটি অ্যান্টি অ্যাসিড? তাহলে অ্যান্টি অ্যাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষার যেগুলো, ওগুলো আছে অ্যাসিডের বিপরীত। তারপরে 9 নাম্বার, বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? শক্তি তৈরি করে। তাহলে এরকম আসতে পারে যে শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে কে? বায়ুর অক্সিজেন। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোনগুলা? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলা। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি পরিবেশের ক্ষতি সাধন করে। রসায়ন পরীক্ষাগারে শরীরকে রক্ষা করতে নিরাপদ পোশাক অ্যাপ্রন পরিধান করতে হয়। হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় গ্লাভস, আর চোখকে রক্ষা করতে ব্যবহৃত হয় সেফটি গগলস। উত্তেজক পদার্থ নিচে কোনটি? এরকম আসতে পারে। তাহলে দেখো সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলা। 16 নাম্বার, ক্ষত সৃষ্টিকারী পদার্থ যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা। এখন আমরা কতগুলো এমসিকিউ দেখবো। যেমন 1 নাম্বার, কোন ভাষার শব্দ থেকে কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে? তো কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষার শব্দ থেকে? এটা হচ্ছে কেমিস্ট্রি শব্দটি আরবি ভাষা আলকিমিয়া থেকে উদ্ভূত বা তৈরি হয়েছে। এটা হবে আলকিমিয়া, ঠিক আছে, আরবি ভাষা থেকে। তারপরে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কি? আমরা কিন্তু একটু আগেও দেখলাম প্রথম ব্যবহৃত ধাতু কি বলতো? প্রথম ব্যবহৃত ধাতু সোনা। তো সোনার সংকেত কি? AU, মানে গোল্ড। নিচের কোনটি দাহ্য পদার্থ? তো দাহ্য পদার্থ, এখানে দেখো দাহ্য পদার্থ এর যেটা আমরা মনে রাখবো যেভাবে এই এরকম। তো এতে হচ্ছে অ্যালকোহল, রসইতে হচ্ছে ইথার, এই দুইটা। তাহলে এখানে দেখো আছে উত্তর হচ্ছে ইথার। এভাবে মনে রাখবা, দাহ্য পদার্থ হচ্ছে এই এরকম, অ্যালকোহল আর হচ্ছে ইথার। এই না, এই এতে অ্যালকোহল আর ইতে ইথার, এই দুইটা হচ্ছে কি? দাহ্য পদার্থ। তাহলে এখানে ইথার হবে দাহ্য পদার্থ। তারপর এখানে 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এবং ক্রস, যেটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এটা কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে উত্তেজক পদার্থ, তাই না? এটা হবে সিমেন্ট ডাস্ট। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, কোনটি উত্তেজক পদার্থ? একটু আগে তো দেখলাম উত্তেজক পদার্থের ভিতরে রয়েছে নাইট্রাস অক্সাইড। 6 নাম্বার, কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক, মানে পরিবেশকে ক্ষতি করে? কোনটা? লেড ধাতু পরিবেশের ক্ষতি করে।
মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সর্বজনীন সংকেত চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত? মানে মিথানল মিথানল পূর্ণ যে বোতল সেটাতে নিচের কোনটা ব্যবহার করা যায়? মিথানল তো বিপজ্জনক, তাহলে এটা বিপজ্জনক ব্যবহার করা যেতে পারে। রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় তৃতীয় ধাপ কোনটা? তৃতীয় ধাপ তো বইয়ে সরাসরি দেওয়া আছে, এটা হবে খ নম্বর পরীক্ষা প্রণালী নির্ধারণ করা। 9 নম্বর প্রশ্ন, নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? নিচের কোন চিহ্নটি থাকতে পারে সেটা হচ্ছে দেখো নাইট্রোগ্লিসারিন, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থ নকল পার্টি মনে রাখতে হবে, নকল পার্টি বা পার্টি। নকল হচ্ছে নাইট্রোগ্লিসারিন এবং পার্টি হচ্ছে জৈব পারক্সাইড, আর টিতে হচ্ছে টিএনটি। এগুলো হচ্ছে কি বলতো বিস্ফোরক পদার্থ। তো এইগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ হওয়ার কারণে এই বোতলের গায়ে নিচের কোনটা চিহ্নিত করা থাকে? যেটা এই যে ডি নম্বর, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ ডি নম্বরে, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ যেগুলো সেগুলোর বোতলের গায়ে এগুলো চিহ্নিত করা থাকে। তো যেহেতু নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ, এজন্য ডি নম্বর হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর, প্রাচীনকালে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটা? তো প্রথম ব্যবহৃত ধাতু তো সোনা, হ্যাঁ, গোল্ড যেটা। 11 নম্বর, কোনটি বিস্ফোরক পদার্থ? দেখছো কতবার আসছে এটা, নাইট্রোগ্লিসারিন, একটু আগেও দেখলাম। কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? তো অনেক দূর এগিয়ে নিয়ে যায় হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি মনে আছে? কপার এবং এসএন মানে টিন দিয়ে তৈরি। 13 নম্বর হচ্ছে জৈব পারক্সাইড এক ধরনের কি? জৈব পারক্সাইড এক ধরনের বিস্ফোরক পদার্থ। কাঁচা আমে কোনটি থাকে? কাঁচা আমে কোনটা থাকে? এই যে আমরা একটু আগে দেখলাম সাকসিনিক অ্যাসিড থাকে, এমেলিক অ্যাসিড থাকে, এরকম। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? একটু আগেও আমরা এটা দেখছি, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। একটি বোতলের গায়ে এরকম বিপজ্জনক চিহ্ন রয়েছে, ঠিক আছে? তো বোতলটি কি হবে? তো এখানে বা বিপজ্জনক বিষাক্ত আর কি, বিষাক্ত যেগুলো আর কি, হ্যাঁ, যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, ইথানল, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। তো বিষাক্ত পদার্থের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে সি, ক্লোরোবেনজিন। তাহলে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, তারপরে এ ধরনের যে পদার্থ তাকে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। বিস্ফোরক পদার্থ নিচের কোনটা বিস্ফোরক পদার্থ? তো একটু আগে আমরা তো দেখলাম বিস্ফোরক পদার্থ হচ্ছে নকল পার্টি, তো নাইট্রোগ্লিসারিন, তাই না? তারপরে এখানে টিএনটি ছিল, তো এখানে হবে টিএনটি। 18 নম্বর প্রশ্ন, পাকস্থলীর অ্যাসিড প্রশমিত হতে ব্যবহৃত হয়। তো অ্যাসিড প্রশমিত হয় আমরা কিন্তু দেখেছি এটা কি ব্যবহৃত হয়, যেমন এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে এটা আনসার হবে ক, মানে এ নাম্বার আর কি। তারপর 19 নম্বর, কোনটি বিস্ফোরক পদার্থ? তো বিস্ফোরক পদার্থ নিচের কোনটা? জৈব পারঅক্সাইড হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপরে নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? তো ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে হচ্ছে কোনটা? এই যে এটা হাতের উপরে এরকম ই দিয়ে টেস্ট টিউব থেকে কিছু ফেলতেছে, এই ধরনের যে সাংকেতিক চিহ্নটা, ওটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে। নিচের কোনটি হজমে সহায়তা করে? হজমে সহায়তা করে হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এরকম ক্রস থাকলে কি প্রকাশ করে? সেটা উত্তেজক পদার্থ। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? দেখেছি, এটা হবে অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে। অধিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে? হতে পারে হচ্ছে কোমা হতে পারে। নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? জারক গ্যাস বা তরল নির্দেশ করা হচ্ছে এই যে এই চিহ্নটি। 26 নম্বর, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় ষষ্ঠ ধাপ কোনটা? একটু আগে আমরা তৃতীয় ধাপ দেখেছিলাম। এখানে সঠিক উত্তর হবে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করা, ঠিক আছে? এটা সঠিক উত্তরটা নাই এখানে। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটা? তো সর্বশেষ ধাপ দেখো এই যে 22 সালে যে বই সংস্কার করেছে, ধাপে সর্বশেষ ধাপ ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করা, হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এটা তো নাই, ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা না, ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করা। লাস্টেরটা দেখো, মানে 28 নম্বর, কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল?
আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল এই যে এই চিহ্নটি, তেজস্ক্রিয় চিহ্ন, তাই না? তারপর পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণা কাজের কততম ধাপ? এটা হবে কততম ধাপ? সঠিক উত্তর নেয় চতুর্থ ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ, এটা হচ্ছে পঞ্চম ধাপ। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চম ধাপ। কারণ পরীক্ষণ একটা ধাপ, পরীক্ষণ হচ্ছে চতুর্থ ধাপ, আর তথ্য উপাত্ত সংগ্রহ, এই অনুসন্ধান ও গবেষণা, ঠিক আছে, কাজের, এটা হচ্ছে পঞ্চম ধাপ। 30 নম্বর প্রশ্ন, ট্রি ফর এল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? প্রথম হচ্ছে আমেরিকাতে ব্যবহৃত হয়। 31 নম্বর হচ্ছে এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? সতর্কতা চিহ্ন ব্যবহৃত হচ্ছে এই যে ডি নাম্বারটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউর জন্য সাজেশন। তোমরা এই 31টা প্রশ্ন যদি প্রথম অধ্যায় থেকে খুব সুন্দর করে পড়তে পারো এবং ওই যে তথ্যগুলো আমি দিলাম প্রথমে, ওগুলো যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। আর কোন অধ্যায়ে তোমাদের ক্লাসের প্রয়োজন আছে, কোন মানে কোন বিষয়ের কোন চ্যাপ্টারের উপরে, তোমরা কমেন্ট করে জানালে আমি সেই বিষয়ের সেই চ্যাপ্টারের উপর ভিডিও করাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।